আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছো। আজকে প্র্যাকটিস সেট 4টা করবো এখন। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে যে সনাতন বলবিদ্যা অনুযায়ী ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী নিচের কোন ভৌত রাশির মান নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে না। নির্দেশ তন্ত্র মানে রেফারেন্স ফ্রেম। তো এটা যদি আমরা দেখি, দেখো সরণ তো নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে, তাই না? কারণ তুমি কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মাপবে সরণটা, তো এটা নির্দেশ তন্ত্রের উপরে নির্ভর করে। দ্রুত সরণ করলে দ্রুতি ত্বরণ এগুলো সব করবে, মানে করে না বলছে এখানে, তাহলে এটা আনসার হবে ঘনত্ব। ঠিক আছে। তারপর দ্বিতীয় কোশ্চেনটাতে বলছে যে এই তলের উপর এত বিন্দুতে লম্ব অভিমুখে একক ভেক্টর কি। দেখো, লম্ব কোনো একটা যদি সারফেস এরিয়া হয় ফাই, তাহলে এর লম্ব অভিমুখে যে ভেক্টরটা হয় সেটা হচ্ছে গ্রেড অফ ফাই হয়। কিন্তু একক ভেক্টর বের করতে গেলে এই ভেক্টরটারই তার মডিউলাসটা দিয়ে ভাগ করে দিতে হয়। তো আমাকে বেসিক্যালি এখানে যেটা বের করতে হবে, গ্রেড অফ ফাই বের করতে হবে। ঠিক আছে। তো এবার এখানে ফাইটা কি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz প্লাস -4। তাহলে এখানে হচ্ছে ফাইটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz -4 প্লাস 2xz -4। তাহলে গ্রেড অফ ফাই বের করতে হবে। তো গ্রেড অফ ফাই যদি বের করি, গ্রেড মানে কি, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটা ফাই, ফাই মানে এই পুরো জিনিসটা। আচ্ছা, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে শুধু এক্স গুলো যেগুলো আছে যেখানে যেখানে ওগুলো ডেরিভেটিভ হবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আই ক্যাপ। আচ্ছা, ডেল ডেল এক্স যদি এটা করো তাহলে 2xy হচ্ছে, প্লাস এখানেও এক্স আছে তাহলে এখানে 2z পড়ে থাকবে, তারপর প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই। ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এইটা খালি হবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, কারণ এখানে ওয়াই আছে এখানে। তাহলে এখানে এক্স স্কোয়ার হলো। আচ্ছা, তারপরে প্লাস কে ক্যাপ, কে ক্যাপে জেড, জেড মানে শুধু সেকেন্ড টার্মটাতে আছে, মানে বাকিগুলো জিরো, এটা খালি হবে, তাহলে এখানে 2x পড়ে থাকলো। ঠিক আছে। তো এটা তো গ্রেড অফ ফাই হলো। কিন্তু তো আমি এই পয়েন্টটা যেটা বলে দিয়েছে যে 2, -2, 3তে কত হবে, তাহলে আমি প্রথমে গ্রেড অফ ফাই এই পয়েন্টে 2, -2, 3তে বের করব। তাহলে আই ক্যাপ মানগুলো বসিয়ে দিই যদি, তাহলে 2x মানে 2 আর ওয়াই মানে -2। ঠিক আছে। তারপর প্লাস 2z, জেড মানে 3 বসিয়ে দিলাম। আচ্ছা, প্লাস জে ক্যাপ এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার প্লাস কে ক্যাপ 2x মানে 2 × 2 বসিয়ে দিলাম। তাহলে এটা কত হলো, 2 × 4 2 × 8 -8, আর এখানে প্লাস 3 × 6 -8 প্লাস 6 মানে -2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, আর এখানে প্লাস 4 কে ক্যাপ। এটা তো ভেক্টরটা, ভেক্টরটা হলো লম্ব অভিমুখে এই বিন্দুতে ভেক্টরটা হলো, কিন্তু একক ভেক্টরটা কি হবে তাহলে, ইউনিট ভেক্টর যেটা হবে, ইউনিট ভেক্টর যে কোনো ভেক্টরে ইউনিট ভেক্টর বের করতে গেলে ওই ভেক্টরটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে ভেক্টরটা এটা হচ্ছে -2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এর মডিউলাসটা যদি বের করো তাহলে এর যে ভ্যালিউগুলো আছে, কোএফিসিয়েন্টগুলো, সেটার স্কোয়ারগুলো যোগফল করে তার রুট নিতে হয়। তাহলে -2 এর স্কোয়ার মানে 4, প্লাস 4 এর স্কোয়ার মানে 16, আর প্লাস 4 এর স্কোয়ার মানে 16, তাহলে 16 16 32 আর 4 36, রুটের বাইরে বের হলে 6 হবে। আর এখানে ধরো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2/6 হলো। তাহলে এখানে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ হলো। 2 2 কেটে গেল 3। তাহলে ব্যাপারটা হলো -1/3 আই ক্যাপ প্লাস 2/3 জে ক্যাপ প্লাস 2/3 কে ক্যাপ। তাহলে এরকম অপশন কোথায় আছে, এই যে মাইনাস, প্রথমেরটা মাইনাস, তাহলে এখানে সি নাম্বারে ছিল, তাহলে এটা অ্যান্সার হবে। আচ্ছা, এখানে বলছে এ ভেক্টরটা এটা, এই বিন্দুতে কার্ল অফ এ কত হবে, তাহলে আগে আমাকে এই ভেক্টরটা কার্ল বের করতে হবে, তারপরে এই বিন্দুটা বসিয়ে দেবো এক্স ওয়াই জেড। তাহলে এ ভেক্টরটা আগে কি আছে, তাহলে কি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু, 3 নম্বর কোশ্চেন এটা, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আছে এক্স জেড কিউব আই ক্যাপ
এক্স জেড কিউব আই ক্যাপ মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড জে ক্যাপ প্লাস 2yz টু দি পাওয়ার 4 কে ক্যাপ 2yz টু দি পাওয়ার 4 কে ক্যাপ। ঠিক আছে, তো এটা হলো এ। এবার কার্ল অফ এ বের করতে হবে। তার কার্ল অফ এ মানে কি? কার্ল অফ এ মানে হচ্ছে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে হবে। তাহলে এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ। কার্ল মানে ডেল ডেল এক্স ইন্টু আই ক্যাপের নিচে, জে ক্যাপের নিচে ডেল ডেল ওয়াই, আর কে ক্যাপের নিচে ডেল ডেল জেড। আচ্ছা, আর এখানে আই ক্যাপের এ ভেক্টরটা, যে আই ক্যাপের যেটা আছে সেটা হচ্ছে এক্স জেড কিউব, ওয়াই ক্যাপ জেড ক্যাপের জে ক্যাপের সাথে যেটা আছে মাইনাস 2x² ওয়াই জেড, মাইনাস 2x² ওয়াই জেড, আর কে ক্যাপের সাথে 2y জেড টু দি পাওয়ার 4। তাহলে এটা আমি আগে কার্লটা করে নিই। তাহলে ডিটারমিনেন্টটা সিম্পলিফিকেশন কিভাবে করতে হবে? প্রথমে আই ক্যাপটা লিখো। আই ক্যাপটা নিলে এই কলামটা আর এই রোটা বাদ দিয়ে বাকিগুলো ক্রস প্রোডাক্ট করতে হবে এইভাবে। তাহলে ডেল ডেল ওয়াই, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে 2z টু দি পাওয়ার 4 পড়ে আছে, মাইনাস এটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ, তো মাইনাস 2x² ওয়াই হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2x² ওয়াই, জেডটা 1 হয়ে গেল। আচ্ছা, এবার প্লাস জে ক্যাপ, জে ক্যাপ যখন করবো তো এই কলামটা আর এই রোটা বাদ, তো কিন্তু এখানে প্লাস জে ক্যাপ, তো এখানে এইভাবে আগে এক নাম্বারটা এটার সাথে এটা হবে আগে। তাহলে জেড কিউবের ডেরিভেটিভ হবে মানে এক্স 3x z² হবে, মাইনাস তারপরে এইটার সাথে এইটা ডেরিভেটিভ হবে, মানে এটা তো এখানে তো এক্স নেই, তাহলে এটা জিরো হয়ে যাবে। তারপরে প্লাস কে ক্যাপ, কে ক্যাপ মানে এই কলামটা আর এই রোটা বাদ, তার এখানে কোনাকুনি গুণ, তাহলে এটা মাইনাস, এখানে এক্স আছে এখানে x² আছে, তাহলে ওটা ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস 2 to the 4 এক্স ওয়াই জেড, আর এখানে ওয়াই এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করলে এটা জিরো, কারণ এখানে ওয়াই নেই, তাহলে মাইনাস জিরো হয়ে গেল। তাহলে এই জিনিসটা হলো। আমাকে কার্ল অফ এ যেটা বের করতে হবে, কার্ল অফ এ এই বিন্দুতে বের করতে হবে। কোন বিন্দুতে? 1 - 1 1 বিন্দুতে, মানে 1, -1, 1 বিন্দুতে। তাহলে আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে আই ক্যাপ 2z টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 4 মানে 1, প্লাস 2x² মানে 1 এর স্কোয়ার মানে 1, ওয়াই মানে -1, প্লাস জে ক্যাপ 3x মানে 1, আর z² মানে 1 এর স্কোয়ার মানে 1, এটা হলো, প্লাস কে ক্যাপ এখানে -4, x মানে 1, ওয়াই মানে -1, তো মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, আর জেড মানে 1, তাহলে এটা হলো। দেখো এখানে -2 আর এখানে +2, এটা তো জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, আর এখানে 3 জে ক্যাপ হলো তাহলে, আর এখানে +4 কে ক্যাপ হলো, তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে 3 জে ক্যাপ +4 কে ক্যাপ কোথায় আছে? সিতে আছে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে 4 নম্বরটা হচ্ছে যে কোনো বলের অধীনে থাকা এম ভরের একটি বস্তুর টি সময় সরণটা বলে দিয়েছে, ঠিক আছে, কেটা কনস্ট্যান্ট, টি সময় ওই বল দ্বারা কৃত কার্যটা কত, ওয়ার্ক ডানটা কত। তাহলে দেখো আমরা ওয়ার্ক ডানটা কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডট প্রোডাক্টে করলে। এবার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ওয়ার্ক ডান, ফোর্স মানে আবার কি মাস ইন্টু অ্যাসেলারেশন, ঠিক আছে, ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্টটা যেটা দূরত্বটা সরণ যেটা, এটা এক্স ফর্মে লিখে, তা আমি এখানে এক্স লিখছি, ঠিক আছে। এটা এবার এক্স তো জানি, মাসটাও জানি, এটা জানি না, তো এটা বের করব। এক্স থেকে এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে কে টি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে টি স্কোয়ার লিখলাম। তো এখান থেকে ভেলোসিটি পাবো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে, মানে 2 কে টি হবে। যদি অ্যাসেলারেশন বের করি তাই এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ভিটাকে ডিভি ডিটি হয় না, তাহলে এখানে 2 কে পড়ে থাকবে, তাহলে 2 কে হলো। এর মানে অ্যাসেলারেশনটা হলো 2 কে, আর এক্স মানে কি কে টি স্কোয়ার, তাহলে কে টি স্কোয়ার বসিয়ে দিচ্ছি। তাহলে বেসিক্যালি 2m k² টি² এটা হয়ে গেল কি ওয়ার্ক ডান টি সময়, ঠিক আছে, 2m k² টি²।
তাহলে এটা অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে 5 নম্বরটা বলছে যে পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান এটি কৃত্রিম উপগ্রহের উপর ক্রিয়াশীল পৃথিবীর আকর্ষণ বল হঠাৎ শূন্য হয়ে গেলে কি হবে। মানে এখানে যেটা ও বলতে চেয়েছে যে এমনি ধরো এটা আমাদের পৃথিবীটা, ঠিক আছে, এটা আমাদের পৃথিবীটা, এবার এর চারপাশে একটা বৃত্তাকার কক্ষপথে একটা স্যাটেলাইট ধরো ঘুরছে। তো এই স্যাটেলাইটটা তো একটা গ্র্যাভিটি এইদিকে আকর্ষণ করে, তাই না, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো বলছে যে এটা যদি জিরো হয়ে যায়, সাপোজ এই ফোর্সটা এফ জিটা জিরো হয়ে যায়, তো কি ঘটনা ঘটবে। তো এটা অ্যান্সার দেওয়ার জন্য বুঝতে হবে, দেখো এইদিকে এফ জিটা কাজ করে, আর এই যে বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে বাইরের দিকে, এম ভি স্কোয়ার বাই আর, এই ফোর্সটা। তো এই দুটো ফোর্স ব্যালেন্স করে বলে এটা বৃত্তাকার পথে ঘুরতে পারছে, ঠিক আছে। এবার বলছে এটা যদি জিরো হয়ে যায় তো কি হবে, ব্যালেন্স হবে না, তো তখন কি হবে, এটা সোজা চলে যাবে, মানে স্পর্শক বরাবর সামনের দিকে এগিয়ে যাবে, থামে যাবে না বা এদিকেও নেমে যাবে না। তো এখানে অপশনগুলো কি বলছে, অপশনগুলোতে নিজের কক্ষপথেই ঘুরতে থাকবে না, এফজিটা তো এই সেন্টারের দিকে ফোর্সটা তো জিরো হয়ে গেছে, তো নিজের কক্ষপথে কীভাবে ঘুরবে, স্পর্শক বরাবর, হ্যাঁ স্পর্শক বরাবর সামনের দিকে এগিয়ে যাবে। ওই কক্ষপথে স্থির স্থির কেন থাকবে, ওটাও ঘুরছিল না। আর পৃথিবীর দিকে গতিশীল হবে না, এটা তো হবেই না, কারণ ফোর্সটা তো এইদিকে, ফোর্সটাই তো জিরো, তাহলে গতিশীল হবে না। তাহলে একটা অপশন হচ্ছে বি হবে answer, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে যে তরলের যে ধর্মের জন্য ব্লটিং পেপার, ঠিক আছে, তরলকে শোষণ করতে পারে সেটা কি। দেখো ব্লটিং পেপার হচ্ছে এরকম পেপারগুলো। এবার এই পেপারগুলো যদি দেখো তাই এখানে অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম হোল থাকে, ঠিক আছে, ক্যাপিলারি মানে ছোট ছোট টিউবের মতো এরকম করে। এবার কি হয়, যখন জল এর পাশে নিয়ে আসো তুমি, তো এই জলটা এর ভেতরে ঢুকে যায়। তো এরকম একটা ছোট পাইপে জল ভেতরে উপরের দিকে উঠে যাওয়াটাকে আমরা ক্যাপিলারি অ্যাকশন বলি, ঠিক আছে। তো এখানে যে অ্যান্সারটা হবে, যে কি হবে, সান্দ্রতা হবে না, ঠিক আছে, অভিস্রবণ ব্যাপন এগুলো কিচ্ছু হবে না, এটা হবে কৈশিকতা, ঠিক আছে, ক্যাপিলারি অ্যাকশন। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে কোনো তারের ক্ষেত্রে অসহ্য পীড়ন নির্ভর করে, মানে যে যার বেশি পীড়ন যদি প্রেশার অ্যাপ্লাই করো তাহলে ওটা ছিঁড়ে যাবে আর কি, ভেঙে, তো ওটাকে অসহ্য পীড়ন বলছে। তো বলছে কোনো তারের ক্ষেত্রে অসহ্য পীড়ন কার উপরে নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, আকৃতির উপর, না উপাদানের উপর। দেখো আমি নর্মালি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো একটা তুমি দড়ি নিলে, ঠিক আছে, দড়ি, এটা হচ্ছে রোপ, আর একটা তুমি লোহার দণ্ড নিলে, ঠিক আছে, লোহার দণ্ড। এবার এটাতে সাপোজ ধরো 1 কুইন্টাল তুমি ওজন লেগে দিলে, তাহলে কি হবে, রোপটা ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু লোহার দণ্ডটা কি ছিঁড়ে যাবে, তো ছিঁড়বে না। এর মানে হচ্ছে যে উপাদানের উপরে অসহ্য পীড়নটা নির্ভর করছে, কারণ লোহার দণ্ডটা বেশি কেন, কারণ এটা উপাদান অন্য আছে। এর মানে এটার অপশন হবে উপাদানের উপর, দৈর্ঘ্য হবে না, ক্ষেত্রফল হবে না, এগুলো হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। তারপরে 8 নম্বর কোশ্চেনটা যেটা আছে, স্প্রে পাম্পের একটি চোঙাকৃতি নলের এক প্রান্তে ব্যাসার্ধ আর, ঠিক আছে, অপর প্রান্তে আর ব্যাসার্ধে এন সংখ্যক ছিদ্র করা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে একটা স্প্রে পাম্প আছে এরকম, ঠিক আছে, স্প্রে পাম্পে এইরকম, তোমার ধরো এটা পাম্পের নলটা। এবার বলছে, এক মিনিট, ধরো এটা পাম্পটা আমি একটু বড় করে বানাচ্ছি, পাম্পের নলটা বলছে এক প্রান্তে তোমার যে ব্যাসার্ধটা, এটা এটা হচ্ছে তোমার ক্যাপিটাল, আর অপর প্রান্তে, মানে এই যে ব্যাসার্ধটা, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই অপর প্রান্তটাতে কি করা হয়েছে, অসংখ্য তোমার ছোট ছোট ছিদ্র করা হয়েছে, হোল, এভাবে করে এরকম করে ছোট ছোট ছিদ্র করা হয়েছে, অসংখ্য এনখানা করা হয়েছে, ঠিক আছে। এবার একটা ছিদ্রে যদি ব্যাসার্ধ নাও তাহলে এটা হচ্ছে আর। তো বলছে যে এখানে যে লিকুইডটা ঢুকছে, জলটা আছে, জলের বেগটা ভি বলে দিয়েছে, এখানে যে জলটা ঢুকছে সেটা ভি বলে দিয়েছে, তো বলছে এখানে যে বের হবে যে বেগে, তাহলে সেটা কত হবে? মানে এটা ধরে নিচ্ছি ভি প্রাইম, তো বলছি ভি প্রাইমটা কত, ঠিক আছে। তো এখানে যে কনসেপ্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে যে হারে জলটা ঢুকবে, তাই না, এদিক থেকে যে হারে জলটা ঢুকবে বা যতটা জল ঢুকবে যে আয়তনের, সেই আয়তনের জলই তো বের হবে না, কারণ কোথাও তো স্টোরেজ হচ্ছে না ভেতরে। এই কনসেপ্টটা লাগাতে হবে। এবার আয়তনটা তাহলে বের করব কিভাবে, যে আয়তনে ঢুকছে। তাহলে দেখো ভিটা যদি দেখি, ভি মানে কি, ভি মানে স্পিডটা যেটা এখানে, তাহলে সেটা কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে, মানে একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে ওটাই তো। তাহলে ধরো
এইটা যদি আমি ধরো সাপোজ বলি 5 মিটার/সেকেন্ড, এর মানে 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, এরকম 5 মিটার যাচ্ছে। এটা ধর, এবার আমি ধরে নিচ্ছি সাপোজ এই লেন্থটা 5 মিটার, ঠিক আছে, 5 মিটার সাপোজ। এর মানে 1 সেকেন্ডে এতটা জল, মানে জলটা এতটা দৈর্ঘ্য যাবে, তাই না? এবার এটার এরিয়া হচ্ছে এ, ধরে নিচ্ছি এ। তা এরিয়া যদি এ হয়, তাহলে এই ভি দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 1 মিটার 1 সেকেন্ডে এতটা ভলিউম কভার করে দিবে না, ঠিক আছে? তো এর মানে কি 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তো আমি এই এরিয়াকে এর ভেলোসিটি দিয়ে গুণ করলে এই আয়তনটা পেয়ে যাবো এর মানে, ঠিক আছে? এরিয়াকে যদি আমি ভেলোসিটি দিয়ে গুণ করি, তাহলে আয়তনটা পেয়ে যাবো, কারণ একক সময় কতটা দূরত্ব যাচ্ছে জল, ওটা আয়তন। এবার আর এইদিকে, তো এটা পুরোটা এরিয়া তো কিন্তু এখানে তো এরকম পুরো ফাঁকা জায়গা নেই না এদিকে, এখানে ছোটো ছোটো হোলগুলো আছে। তাহলে একটা হোলের এরিয়া কত? πr², এরকম এন খানা আছে, তাহলে টোটাল এরিয়া কত? এন দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো এটা এদিকে এরিয়া। এবার যে পরিমাণ জল ঢুকছে ওটাই তো বের হবে, তাহলে কিন্তু এখানে এরিয়াটা কমে গেছে না, তো এখানে ভেলোসিটিটা চেঞ্জ হবে এর মানে, তাহলে ওটা ভি প্রাইম বলে দিয়েছে। এখানে এরিয়াটা কত? πR² আর স্মল ভি, এখানে πr² ইন্টু ভি প্রাইম, তাহলে পাই পাই কাটো, ঠিক আছে? তাহলে ভি প্রাইমটা কি হচ্ছে তোমার? ভি প্রাইমটা হচ্ছে R²/V R²/N r², এই পরিমাণ বেগ নিয়ে তাহলে বের হবে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার, V R²/n r²। তাহলে V R²/n r², V R²/n r², এটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপর 9 নম্বরটা দেখো, একমল কোনো গ্যাস, সে রুদ্ধতাপ মানে অ্যাডিয়াবেটিক প্রসারণ হয়েছে, মানে এডিয়াবেটিক এক্সপেনশন করা হয়েছে। এর ফলে কি হয়েছে? গ্যাসটির অভ্যন্তরীণ শক্তি মানে ইন্টারনাল এনার্জিটা 2g পরিমাণ কমে গেছে, ঠিক আছে? তাহলে ওই গ্যাসের দ্বারা কৃতকার্য কত? গ্যাসটির দ্বারা বলছে, তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি পাই? যে ডি কিউ, যে পরিমাণ শক্তি দেওয়া হয় কোনো একটা সিস্টেমে, সেটা দুটো জিনিসে ইউজ হয়, একটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে আর কিছু পরিমাণ কৃতকার্য করতে। কিন্তু বলছে এটা রুদ্ধতাপ, মানে ডিকিউটাই তো জিরো, ঠিক আছে? এর মানে ডিইউ ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু জিরো হলো, কিন্তু এখানে বলছে কি অভ্যন্তরীণ শক্তি ডিইউটা কমেছে, কমেছে মানে মাইনাস, তাহলে তাহলে এটা -2J হবে, আর প্লাস ডিডব্লিউ হবে, এদের ইকুয়াল টু জিরো। তাহলে কৃতকার্য কত? ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে +2J হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে +2J ইজ দ্য অ্যান্সার। এটা গ্যাসটির দ্বারা কৃতকার্য যখন করা হয় তো আমরা পজিটিভ সাইন আসে, তাহলে এটা নর্মালি বলতে পারতে, ঠিক আছে? গ্যাসটির দ্বারা হলে পজিটিভ সাইন নেওয়া হয়। আচ্ছা, তারপরে 10 নম্বরটা দেখো, বলছে কাঁচ ও জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত 1:7, মানে গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি হয়, তাহলে গামা কাঁচ মানে গ্লাস ডিভাইডেড বাই গামা ওয়াটার, এই জিনিসটা বলছে 1/7, এটা বলে দিয়েছে। তারপর বলছে ওই কাচের ফ্লাস্কের কত অংশ, মানে একটা কাচের ফ্লাস্ক নিয়ে নাও, ঠিক আছে? এটা ধরো কাচের ফ্লাস্ক, আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি ফ্লাস্কটা, ঠিক আছে, বোঝার জন্য খালি। তো এটা ধরো কাচের ফ্লাস্কটা, বলছে এর কত অংশ জল দিয়ে ভর্তি করলে, এর কত অংশ তুমি জল দিয়ে ভর্তি করলে, সাপোজ এতটা আমি জল দিয়ে ভর্তি করলে যে কোনো উষ্ণতায় ওই ফ্লাস্কের বাকি অংশের আয়তন অপরিবর্তিত, মানে এই যে ফাঁকা জায়গাটা থাকছে এখানে, ঠিক আছে, বাকি অংশটা মানে এই ফাঁকা জায়গাটা, বলছে এর আয়তনটা ফিক্সডই থাকবে যে কোনো উষ্ণতায়, মানে তুমি যদি উষ্ণতা বাড়াও তো কি হবে? এই ফাঁকা অংশের আয়তনটা সেমই থাকবে। এটা কখন পসিবল? দেখো, তুমি যখন টেম্পারেচার বাড়াবে না, তাহলে জলেরও প্রসারণ হবে, এই জলটা ভেতরে যেটা আছে এরও আয়তন প্রসারণ হবে, আর পুরো গ্লাসটারও আয়তন প্রসারণ হবে। তো যদি পুরো গ্লাসটার যে আয়তন প্রসারণ হচ্ছে আর এই জলটার আয়তন প্রসারণ যদি সমান হয়, তখনই এই যে গ্যাপটা মানে ফাঁকা অংশটা, বাকি অংশটা যেটা, সেটা সেমই থাকবে, দুটোর প্রসারণটা সমান হতে হবে। এইবার প্রসারণের রাশিমালা কি? আমরা জানি যে V2 = V1 প্লাস গামা টি হয়, তাহলে এখানে V2 - V1 যদি করো, তাহলে কি হয়? V1 গামা টি, এইটাকে প্রসারণ বলছি তো, তাহলে ডেল্টা V = V1 গামা টি, ঠিক আছে? তো এখানে যেটা হতে হবে, সাপোজ ধরে নাও যে এই জলটা হচ্ছে স্মল ভি আয়তনে ভর্তি করা হয়েছিল, ঠিক আছে, স্মল ভি আয়তনে।
তাহলে জলের যদি প্রসারণ দেখি তাহলে ডেল্টা স্মল ভি হবে। আর পুরো গ্লাসটার আয়তন ধরো ক্যাপিটাল ভি বলছি, তাহলে পুরো গ্লাসটার যে আয়তন প্রসারণ হবে সেটা ডেল্টা ক্যাপিটাল ভি হবে। এই দুটো সমান হলেই তখন গ্যাপটা কি হবে, যে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এবার ডেল্টা স্মল ভি মানে কি? ডেল্টা স্মল ভি মানে ভি গামা ওয়াটার টি, কারণ এটা জলের ক্ষেত্রে। আর ডেল্টা ক্যাপিটাল ভি মানে ক্যাপিটাল ভি গামা গ্লাস ইন্টু টেম্পারেচার। টিটা কি? টিটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, যে তাহলে টি টি তো কেটে দেবো। ঠিক আছে, তো আমাকে স্মল ভি বাই ক্যাপিটাল ভিটা বের করতে হবে। তো আমাকে বের করতে হবে যে কত স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানে জলটা কত অংশ ভর্তি করা হয়েছে পুরো আয়তনে। তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি যদি বের করি তাহলে কি হচ্ছে, গামা জি বাই গামা ডাব্লু। আর গামা জি বাই গামা ডাব্লু মানে কত, 1/7। তাহলে এটা 1/7ই হবে, মানে এটার অ্যান্সার হবে 1/7ই। ঠিক আছে, ওই কাজে কত অংশ জল দিয়ে মানে 7/1 তোমাকে জল দিয়ে পূরণ করতে হবে। তাহলে কি হবে, সবসময় ওই ফাঁকা অংশটা, মানে 6/1 ওটা সবসময় থাকবে। 6/, 7/6 থাকবে ফাঁকা অংশটা। ঠিক আছে, এই জিনিসটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে, ভিউ ফাইন্ডার আমরা যে পিছিয়ে দেখি না, যে গ্লাসগুলো ইউজ করা হয়, তো ওখানে কোন ধরনের গ্লাস ইউজ করা হয়। তো এটা দেখো, এখানে আমি আরও কিছু বলে দিচ্ছি, যে ভিউ ফাইন্ডার হিসেবে যদি দেখি, বা এখানে ভেতরে যেটা থাকে সাইডে থাকে এগুলো ভিউ ফাইন্ডার হলো। তো এইগুলো হচ্ছে কনভেক্স মিরর ইউজ করা হয়। তার কারণ হচ্ছে যে এরকম দেখো, একটা কনভেক্স মিরর যদি না এরকম, এটা হচ্ছে কনভেক্স মিরর। এবার এখানে ধরো লাইট এসে পড়ছে, ঠিক আছে, লাইট এসে পড়ছে পিছন থেকে, তাহলে কি হবে, এ রিফ্লেক্ট ব্যাক হয়ে যাবে আর ডাইভার্জ হয়ে যাবে। তো ডাইভার্জ হয়ে গেলে কি হবে, এগুলো মনে হবে যে এখানে ইমেজটা তৈরি হয়েছে পিছে। ঠিক আছে, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। এবার এই ইমেজটা যেটা তৈরি হয় সেটা একটু ছোট তৈরি হয়, মানে বড় অবজেক্টটাকে তোমার কি ছোট করে দেখাবে। আর আমরা ওটাই তো চাই না। দেখো এই যে রেড কার্ডটা দেখছো এখানে, তো রেড কার্ডটা কি এ তো ছোট, অনেক বড়। তো এটা কখন পসিবল, যদি আমরা কনভেক্স লেন্স, কনভেক্স মিরর, সরি, কনভেক্স মিরর ইউজ করি। এই জন্য এখানে কনভেক্স মিরর আর এখানে কনভেক্স মিরর ইউজ করা। কিন্তু হেডলাইটে যে মিররগুলো থাকে সেগুলো কি, সেগুলো হচ্ছে কনকেভ, সেগুলো হচ্ছে কনকেভ, অবতল, ওটা মনে রাখবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কনকেভ। কেন ওটা কনকেভ ইউজ করা হয়, কারণ এখানে হেডলাইটটা ধরো লাগানো হয়েছে, তাহলে কি হবে, এখানে যে লাইটটা, এটা ধরো লাইটটা, ঠিক আছে, এটা লাইট, যখন লাইট অন করবে তো লাইটগুলো চারিদিকে যাবে, তো এদিকে চারিদিকে যাবে। তো চারিদিকে গিয়ে কি হবে, এরা সামনের দিকে মানে প্রজেক্ট হবে, তাই না? আর আমরা তো এটাই চাই, সামনের দিকে প্রজেক্ট হোক। প্রজেক্ট হলে কি হবে, আমাদের ফোকাসিংটা ভালো হবে, লাইটটা অনেক অনেক দূর অবধি যাবে। তো এই জন্য এখানে কনকেভ ইউজ করা হয় হেডলাইটগুলোতে, আর বাকিগুলোতে ভিউ ফাইন্ডার হিসেবে তোমার কনভেক্স ইউজ করা। তাহলে এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হবে উত্তল দর্পণ। ঠিক আছে, বলছি একটি প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক √3। ঠিক আছে, যদি প্রিজম কোণ এ হয় আর এটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ, মানে ডেল্টা মিনিমাম ডেভিয়েশন, তার সাথে সমান হয়, তাহলে এর মান কত হবে। ঠিক আছে, তো এখানে ডাইরেক্ট এটা সহজ আছে, খালি ফর্মুলাটা মনে রাখতে হবে, যে মিউ ইজ ইকুয়াল টু যেটা হয় সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2। ঠিক আছে, এবার এই ডেরিভেশনটা আমরা করেছি ক্লাস, কিন্তু এখানে তোমরা এখন দরকার নেই, এখন খালি মনে রাখো ডাইরেক্ট। এখানে কোশ্চেনে কি বলেছে, মিউটা বলে দিয়েছে √3, মিউটা বলেছে √3, আর এ আর ডেল্টা এমটা সমান, এটা বের করতে হবে। তাহলে ডেল্টা এম এর জায়গায় আমি এ বসিয়ে দিতে পারি, তাহলে এ প্লাস এ বাই 2, আর নিচে সাইন এ বাই 2 হলো। এখানে 2a/2 মানে সাইন এ হলো উপরে, সাইন এ বাই সাইন এ বাই 2। এবার সাইন এ কে আমি 2 সাইন থিটা কস থিটা এই ফর্মে, মানে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 ফর্মে লিখতে পারবো। তাহলে নিচে সাইন এ বাই 2 আছে, একটা সাইন এ বাই 2 কেটে গেল, মানে 2 কস এ বাই 2 হচ্ছে। তাহলে বেসিক্যালি কস এ বাই 2 মানে কি হলো, √3/2, √3/2 মানে কস 30 ডিগ্রি। তাহলে a/2 মানে 30 ডিগ্রি, তাহলে এ মানে 60 ডিগ্রি।
অ্যান্সার। তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, নেক্সট বলছে দুটি হারমোনিক চলতরঙ্গের সমীকরণ হচ্ছে y1 এটা আর y2 হচ্ছে এটা। এক্ষেত্রে এসআই ইউনিটে ব্যবহার করা হয়েছে, সবগুলো সেম ইউনিট আছে। বলছে তরঙ্গ দুটির উপরিপাতিত হলে, সুপারপজিশন হলে, শ্রোতা প্রতি সেকেন্ডে কতবার সর্বোচ্চ প্রাবল্যের শব্দ শুনতে পারবে। দেখো দুটি ধরি বিভিন্ন মানের ফ্রিকোয়েন্সি, ধরো F1 আর F2 মানের ফ্রিকোয়েন্সি দুটো চলতরঙ্গ, ঠিক আছে, শব্দ তরঙ্গ যদি বা চলতরঙ্গ বলছে, যদি সুপারপজিশন হয় না, তো আর বিস্তারটা যদি সেম হয়, মানে এখানে বিস্তারটা সেম বলেছে যদিও, তো হলে কি হয়, এদের স্বরকম্প তৈরি হয়। মানে একটা সময় আসবে যে আওয়াজটা বেশি হলো, তারপরে আবার কমে যাবে, আবার বেশি হবে, এরকম করে। তাহলে এগুলোকে আমরা বলি বিট। তো কতগুলো বিট জেনারেট হয়, তো ওটা মনে রাখবে যে নাম্বার অফ বিটস, যেটা নাম্বার অফ বিটস, এটা হয় ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের উপর। মানে এই দুটো চলতরঙ্গ যে আছে এদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত সেটা উপরে। তো মেন পয়েন্ট হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটা বের করা। এবার এটাকে যদি আমি দেখি, তাহলে এটা ওমেগা ঠিক ফর্মে আছে, ওমেগা টি। তাহলে ওমেগা যেটা কৌণিক কম্পাঙ্ক সেটা 100 পাই, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 100 পাই। আর ওমেগা মানে আবার 2 পাই এফ, এটা হচ্ছে রৈখিক কম্পাঙ্ক, তাহলে পাই পাই কেটে গেল। তাহলে এটা ধরো আমি 1 নম্বর ধরছি, তাহলে এটা F1 হবে। তাহলে F1টা হয়ে গেল তোমার 2 কেটে যাও, 50 হলো, 50 হার্টজ। আর এখানে দেখো 92 পাই, তাহলে F2টা কত হবে, মানে ওমেগা 2 যদি বলি, এটা 1 বলছি, ওমেগা 2 92 পাই ইজ ইকুয়াল টু 2 পাই F2। পাই পাই কাটো, তাহলে F2টা হবে 2 দিয়ে কাটলে 2 4 8, 2 6, মানে 46 হলো হার্টজ। তাহলে নাম্বার অফ বিটস কত হবে, 50 মাইনাস 46, মানে 4। ঠিক আছে, তো চারটা, এর মানে 4বার বেশি জোরে শব্দ শুনতে হবে, অ্যান্সার হবে এ। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে যে একটি কণা এফ কম্পাঙ্কে সরল দোলক গতিতে সম্পাদন করছে। ঠিক আছে, তাহলে কণাটির গতিশক্তির কম্পাঙ্ক কি হবে। দেখো সিম্পল হারমোনিক মোশনে যদি কণাটির, মানে ধরো এরকম ফর্মে আছে সাইন ওমেগা টি, তাহলে ভেলোসিটিটা কি হবে, ডিএক্স ডিটি, মানে এ ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে, কস ওমেগা টি। দেখো কাইনেটিক এনার্জি কম্পাঙ্ক বলেছে, তা কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার হয়। এর মানে প্রপোর্শনাল টু কস স্কোয়ার ওমেগা টি। আমি বাকিগুলো লিখছি না, কিন্তু এটা স্কোয়ার আছে না, তো এটাকে লিনিয়ার টার্মে লিখতে হবে। তাহলে লিনিয়ার টার্মে লিখলে কত হবে, 1 + cos 2 ওমেগা টি/2। ঠিক আছে, কারণ 2 cos² থিটা মানে 1 + cos 2 থিটা। এবার দেখো ওমেগা থাকলে ফ্রিকোয়েন্সিটা 2 ওমেগা হয়ে যাচ্ছে, তাই না, মানে কৌণিক ফ্রিকোয়েন্সিটা ডবল হয়ে যাচ্ছে। এর মানে কি, রৈখিক ফ্রিকোয়েন্সিটা কি হবে, ডবল হয়ে যাবে। এর মানে এখানে যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে যে গতিশক্তির কম্পাঙ্ক ডবল হয়ে যাবে। ঠিক আছে, আর গতিশক্তি সিমিলারলি তুমি যদি স্থির শক্তি দেখো না, তো স্থির শক্তিরও ডবল হয়ে যাবে, না হলে এই কোশ্চেনটা তুমি এমনি মনে রাখবে যে ডবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দুটি সুসংগত আলোক কোহেরেন্ট সোর্স অফ লাইট আছে, তাদের ব্যতিচারী তরঙ্গের বিস্তারের অনুপাত, মানে A1/A2 দেওয়া আছে 3/5, বিস্তার মানে অ্যাম্পলিটিউডগুলো। বলছে ব্যতিচার সৃষ্টি হলে, ব্যতিচার মানে ইন্টারফিয়ারেন্স, ইন্টারফিয়ারেন্সের সময় উজ্জ্বল ও অন্ধকার পটির, মানে উজ্জ্বল মানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, আর অন্ধকার মানে ইন্টেন্সিটিটা মিনিমাম, মানে এই জিনিসটা বের করতে হবে, অনুপাতটা বের করতে হবে। তাহলে এটা মানে কি হয়, যে A1 + A2 তার হোল স্কোয়ার বাই A1 - A2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, 3 + 5 মানে 8, আর এখানে 3 - 5 মানে -2, বা 5 - 3 করে দাও, তাহলে যাই হোক, মানে স্কোয়ার আছে তো কোনো অসুবিধা নেই, মানে 2 হবে আর কি। তাহলে পুরোটা স্কোয়ার, তাহলে 4/1 মানে 16, তাহলে 16/1 হলো, 16:1 হবে, Imax/Imi। তাহলে এটা অ্যান্সার হবে 16:1। ঠিক আছে, এবার নেক্সট 16 নম্বর কোশ্চেন। একটি ফাঁপা আহিত, আহিত মানে চার্জড মেটালিক
গোলক, মানে একটি ফাঁপা আহিত ধাতব গোলক আছে, মানে মেটালিক স্ফিয়ার আছে, অভ্যন্তরের কোনো বিন্দুতে পটেনশিয়ালটা কত? দেখো, একটা আহিত যদি চার্জ হয়, মেটাল হয় যদি, তাহলে পুরো চার্জটা পুরো এর সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে, আর ইকুইপোটেনশিয়াল সারফেস তৈরি করে, রাইট। আর ভেতরে কি হয়, কোনো চার্জ নেই না, তো এখানে ইলেকট্রিক ফিল্ডটাও জিরো হবে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়, তো এখানে পটেনশিয়ালটা যেটা, দেখো ই ইকুয়াল টু আমরা জানি কি, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ ভি, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু জিরো বলছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে গ্রেড অফ ভি যদি জিরো হয়, গ্রেড মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভটা জিরো মানে কি, ওই ভিটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এটা কারো উপরে, চার্জের উপর নির্ভরই করছে না। আচ্ছা, আহ, মানে এইখানে যে অপশনগুলো বলছে, মানে এটা নিচে তো ভেতরে চার্জ নেই, স্টিল এখানে পটেনশিয়ালটা জিরো, কারণ ইটা জিরো, ঠিক আছে। তো এখানে সর্বদা শূন্য তো হবেই না। আর সর্বদা একটি ধনাত্মক, তো ধনাত্মক সেটা হতেও পারে, মানে প্লাস চার্জ হলে। আর যদি ঋণাত্মক, তাহলে ঋণাত্মকও হতে পারে। এর মানে কি, আধানের অনুরূপ হবে, ঠিক আছে, ধ্রুবক হবে, কিন্তু ওটার মান হচ্ছে আধানের অনুরূপ, ঠিক আছে। তাহলে অপশন ডিটা হবে। সর্বদা একই হবে সেটা ডিপেন্ড করে চার্জটা কি, এখানে চার্জ তো বলে দেয়নি না কিছু। তো এই জন্য এটার অপশন, বেস্ট অপশন হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে। তারপরে 7 নম্বরটা বলছে 10 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, এই 10 ওহমটা আছে। তো প্রবাহ মাত্রার জন্য, দেখো আমি ধরো সাপোজ আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবার এই আই কারেন্টটা এখানে জাংশন আছে, তো এই জাংশন থেকে ধরো ডিভাইড হয়ে গেলো, I1 হয়ে গেল, আর এইদিকে I2 হয়ে গেল। এখানকার পটেনশিয়ালটা জানি না, তো ওটা ধরে নিচ্ছি ভি, ঠিক আছে। তো কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি, কার্চফস কারেন্ট ল, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে, I1 প্লাস I2। আচ্ছা, আই মানে কি, ভি বাই ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, তাহলে এখানে 10, এখানে ভি, তাহলে 10 মাইনাস ভি হবে, বাই আর, আর মানে এখানে 10। তারপরে এখানে যদি ভি আর এখানে 6, তাহলে ভি মাইনাস 6 বাই 20, এখানকার রেজিস্ট্যান্স, প্লাস I2 মানে ভি মাইনাস 5, কারণ এখানে ভি এখানে 5, তাহলে ভি মাইনাস 5/30 এখানকার রেজিস্ট্যান্স। তো এখানে 10 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে জিরো, জিরো জিরো কাটে যাবে, আর 3 2 যা 6। আমি যদি এটার এলসিএম নিয়ে নিই, তাহলে এখানে 3 ভি মাইনাস 80 প্লাস 2 ভি মাইনাস 10, নিচে 3 2 যা 6 হলো। এবার 6টা দিয়ে গুণ করে দিলে এখানে হয়ে যাচ্ছে তোমার 60 মাইনাস 6 ভি, আর এইদিকে হয়ে যাচ্ছে 3 ভি আর 2 ভি, 5 ভি মাইনাস 18 মাইনাস 10 মাইনাস 28। এবার 28টা মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 60 প্লাস 28 মানে 88, আর এখানে 6 ভিটা এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে 6 প্লাস 5 11 ভি। তাহলে এইটা কাটো, 8 হবে। তাহলে ভিটা হলো কত, ভিটা হলো 8 ভোল্ট, মানে এখানকার ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম 8 ভোল্ট। তাহলে আইটাও পেয়ে যাবো, দেয়ার ফর আই ইজ ইকুয়াল টু 10 - 8, মানে এই জিনিসটাই তো 10 - ভি/10, তাহলে 10 - 8/10 মানে 2/10, 2/10 মানে 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার আছে সি, ওটা অপশন, ঠিক আছে। আচ্ছা, একটু আমি স্পিড হয়ে যাচ্ছি, যদি তোমাদের স্পিড মনে হয় তাহলে পোজ করে নিবে, আগে বুঝে নিবে, নাহলে পিছিয়ে দেখে নিবে, অনেকগুলো কোশ্চেন আছে। আচ্ছা, একটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয় দ্বিগুণ করা হলে রোধ কি হবে? তাহলে দেখো, রোধ আমরা কি জানি, রোধ ইজ ইকুয়াল টু রো, রোধাঙ্ক, L/A হয়। এবার বলছে কি, যে দুটোই দ্বিগুণ করা হয়েছে, মানে R2/R1 যদি বের করি, তাহলে রো তো সেমই থাকবে, রো ক্যান্সেল হয়ে গিয়ে এখানে L2/A2 হবে, আর এখানে উল্টে যাবে A1/L1। এখানে বলছে L2 আর A2 দুটোই ডবল করা হয়েছে, মানে L2টা 2L1 করা হয়েছে, আর A2টা 2A1 করা হয়েছে, আর এখানে A1/L1 আছে। তাহলে এটা কাটলো, এটা কাটলো, 2 2 কেটে, মানে 1 হয়ে গেল। মানে ব্যাপারটি কি হলো, তার R2 ইজ ইকুয়াল টু R1 হলো, মানে রোধের কোনো চেঞ্জই হচ্ছে না, ঠিক আছে, অপরিবর্তিত হচ্ছে। আচ্ছা,
তারপরে যে 500 পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীর স্বাবেশাঙ্ক এল, ঠিক আছে, 50 মিলি হেনরি, কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এটা আই বলে দিয়েছে, হলে ওই কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাস্কের মান কত? আচ্ছা, চৌম্বক ফ্লাস্ক মানে এরকম একটা কুণ্ডলী আছে এরকম, ঠিক আছে, এখানে চৌম্বক ফ্লাস্ক মানে পুরো কুণ্ডলী দিয়ে কতটা তোমার যাবে আর কি ম্যাগনেটিক ফিল্ড। তো যে ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা হয় সেটা হচ্ছে এল ইন্টু আই হয়, ঠিক আছে, ফাই ইকুয়াল টু এল ইন্টু আই। এটা হচ্ছে এন পাকের জন্য। যদি একটা পাকের জন্য একটা পাকের জন্য বের করতে বললে আমরা এন দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে, এন একটা পাকের জন্য এটা, ঠিক আছে। তো এনটা পাকের জন্য আমরা এন দিয়ে গুণ করে দিলে মানে এল ইন্টু আই যেটা হয় সেটাই তোমার হবে। এখানে এল কত? এল হচ্ছে 50 মিলি হেনরি। তা মিলি হেনরিকে হেনরিতে করো, হেনরিটা সাবেশাঙ্কের একক, ঠিক আছে, এখান থেকে এটাও মনে রাখতে পারো যে হেনরিটা সাবেশাঙ্কের একক। মিলিকে ইসে করলে 10⁻³ দিয়ে গুণ করো। আইটা মিলি এম্পিয়ারে আছে, এটাকেও এম্পিয়ারে করো, তাহলে 10⁻³ তো এই যে চৌম্বক ফ্লাক্স এটার ইউনিট হয় ওয়েবার, ওয়েবার ডব্লিউবি। এবার এটা করো 8×5 = 40 মানে 400 ইন্টু 10⁻⁶। দুটা জিরোর জন্য দুটা এখানে জিরো সরিয়ে দাও, তাহলে 4 ইন্টু 10⁻⁴ ওয়েবার হচ্ছে, ঠিক আছে। তো এইটাই হবে তোমার উত্তর। আচ্ছা, তারপর 20 নাম্বারটা দেখো। এটা সাইনোসয়েডাল কারেন্ট দেওয়া আছে, পরিবর্তী এসি কারেন্ট, পূর্ণ চক্রে, পুরো পূর্ণ চক্রে গড় মান কত, অ্যাভারেজ। দেখো এটা গড় মান যদি বের করতে হয় তাহলে এইভাবে বের করতে হয় যে 1/2 পাই পূর্ণ চক্রের জন্য 2 পাই 0 থেকে 2 পাই আই ডিটি, এভাবে করে। কিন্তু এমনি যদি আমরা বুঝতে যাই তো এটা করলে যেটা অ্যান্সার আসবে সেটাই, কিন্তু এখানে জিরো আসবে কেন? গড় মান যখন এসির বের করতে বলবে তাহলে এরকম, তো এটা এসির সাইন হোক কস হোক যাই হোক না কেন, এটা পূর্ণ চক্রের ক্ষেত্রে যদি বের করতে হবে তাহলে যতটা এখানে হাফটা পজিটিভ আছে সবগুলো, হাফটা নেগেটিভ আছে, তাহলে অ্যাভারেজ করলে সব মিলে জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এগুলোর ক্যালকুলেশন না করে ডাইরেক্ট জিরো বসালেই হবে। আচ্ছা, একটি ডাইনামোতে যে নীতির উপর ভিত্তি করে সেটা দেখো, ডাইনামো মানে কি, জেনারেটর, জেনারেটরে কি করা হয় যে এখানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় আর এখানে একটা কয়েল থাকে এভাবে, এই কয়েলটাকে ঘোরানো হয়, ঠিক আছে, কয়েলটাকে ঘোরানো হলে এখানে কি ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয়, বলে এর মধ্যে একটা কারেন্ট জেনারেট হয়, তড়িৎচালক বল তৈরি, এটাকে আমরা বলি কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। তো ওটা কার উপরে বেস করে আছে তাহলে? তাপীয় প্রবাহ কি না, এটা তো থার্মোকাপলে হয়, এটা হবে না। চৌম্বক প্রবাহ, তড়িৎ প্রবাহের চৌম্বক প্রবাহ, এটাও না, এখানে তো আমরা চৌম্বক দিয়েছি, তড়িৎ প্রবাহ জেনারেট করছি, এটা হবে না। রাসায়নিক তো হবেই না, তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে, এটা সঠিক উত্তর, ঠিক আছে।